বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা সাথের নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ, শিক্ষক এবং লেখক, দীর্ঘদিন জাতিসংঘ সদর দপ্তরে কাজ করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে ডক্টর সেলিম জাহান। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর বদিউল আলম মজুমদার, একটু আপনার কাছ থেকেই বুঝতে চাই, আপনি বিগত শাসনামলে বেশ সোচ্চার ছিলেন নাগরিক সমাজের একজন হিসেবে এবং শেখ হাসিনা এবং তার শাসনের বিদায় এবং ইতিমধ্যে 6 মাস অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশ কি পেল এবং কি পাবার সম্ভাবনা দেখা যাচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমি সোচ্চার কণ্ঠ ছিলাম অবশ্যই, কারণ সমাজে অনেক অসঙ্গতি, অন্যায়, অবিচার, অপকর্ম, মানুষের অধিকারহীনতা সব কিছু বিরাজ করছিল এবং আমরা চেয়েছিলাম যে ওর অবসান ঘটুক এবং আমরা সহায়তা করতে প্রস্তুত ছিলাম। যদি আমাদের কোনো সহায়তা দরকার হতো তখন হয়তো আমরা সহায়তা করতাম, কিন্তু সহায়তা চাইনি, বরং আমরা উল্টো আমরা শত্রুতে পরিণত হয়েছি এবং আমরা বিভিন্নভাবে রোষানলে পড়েছি। তার মাসুলও আমরা দিয়েছি। তো এখন আমাদের যেই স্বৈরাচারী সরকারের পতনের ফলে আমাদের একটা নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। আমাদের অনেক আত্মত্যাগের ফলে অনেকে প্রাণ দিয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই অবস্থায় সরকার আমাকে একটা দায়িত্ব দিয়েছে যে এই বিষয় নিয়ে আমি বহু বছর থেকে সোচ্চার ছিলাম। নির্বাচনের ক্ষেত্রে অসঙ্গতি, অন্যায়, তারপরে মানুষের ভোটাধিকার হরণ, বিভিন্ন রকম আনুষঙ্গিক সব বিষয়াদি। তো এই বিষয়ে আমার যতটুকু জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা আছে তা দিয়ে আমি কতগুলো সুপারিশ করা, অংশীজনের সাথে, নাগরিকদের সাথে, রাজনৈতিক দলের সাথে, অন্যান্য সকলের সাথে, সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ আলোচনা করে কতগুলো সুপারিশ প্রণয়ন করা, যাতে এই সুপারিশগুলো যদি বাস্তবায়িত হয়, যাতে আমরা যে সকল অন্যায়, অসঙ্গতি, তারপরে মানুষের ভোটাধিকার হরণ, গণতান্ত্রিক ব্যবস্থাটা অকার্যকর ইত্যাদি, সেটার যেন বিহিত হতে পারে, সেটার যেন সমাধান হতে পারে। তো সেই কাজটাই আমি গত 3 মাস থেকে করেছি। আমাকে সেই দায়িত্বটা দিয়েছে এবং আমি মনে করেছি এটা একটা পবিত্র দায়িত্ব। আমি বলেছি যে আমার জীবনে আমি তো একজন যে জ্যেষ্ঠ নাগরিক, আমি অনেক কাজ করেছি জীবনে, ছোট বড়। তো আমার মনে হয় এইটাই ছিল বোধহয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার জীবনে। কারণ একটা ব্যবস্থা যেটা ভেঙে পড়েছে, এটার অসঙ্গতিগুলো দূর করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ানোর একটা প্রচেষ্টা, বা ওটা করাটা চারটিখানি কথা নয়, কিন্তু এই প্রচেষ্টার একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এটুকু করা যতটুকু পারি। তো এটাকে আমি মনে করেছি যে এর চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আর এই মুহূর্তে কিছু আমার সামনে ছিল না, মানে যেটা আমার উপর অর্পণ করা হয়েছে। তো এটা আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে, আরও 7 জন সহকর্মী নিয়ে, যে সর্বোচ্চ আন্তরিকতা, একাগ্রতা এবং শহীদদের রক্তের প্রতি যেন বিশ্বাসঘাতকতা না হয়, সেই জন্য আমরা করার চেষ্টা করেছি। এখন এটা ভবিষ্যতে দেখা যাবে এটা বাস্তবায়িত হয় কিনা এবং এটার সুফল আমরা পাবো কিনা। তো এটা ধরেন আপনি তো ধরেন আপনার দায়িত্বটা পালন করেছেন, আপনি বলছেন ঐতিহাসিক দায়িত্ব, এবং আমি বিশ্বাস করি যে এই দায়িত্বটা যদি এরকম আনুষ্ঠানিকভাবে আপনাকে না দেয়া হতো, আপনি গত কয়েক বছরে যা করেছেন তাতেও আপনি এই একই দায়িত্ব আপনি 7 দিনের মধ্যেই পালন করতে পারতেন। সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু ওভারঅল সিচুয়েশন আপনার কাছে কি মনে হয় যে ওই বিদায়ের সুফল বাংলাদেশ এই 6 মাসে কতটা পাচ্ছে এবং সেখান থেকে কতটা সম্ভাবনা দেখা যাচ্ছে? যদি একটু ছোট্ট করে বলেন, আমি ডক্টর সেলিম জাহানের কাছ থেকে শুনে আমরা ধরেন বৃহত্তর ক্যানভাসে না গিয়ে, যে আমাদের যেই, মানে আপনি তো আপনার জায়গায় ফোকাস করছেন, বৃহত্তর ক্যানভাসে দেখবার শুনতে চাইছি আপনার কাছে। বৃহত্তর ক্যানভাসে এ তো অনেক কিছুর উপর নির্ভর করে, যে যেমন আমাদের প্রক্রিয়া পদ্ধতি ভেঙে পড়েছে অনেক ক্ষেত্রেই, তো এগুলো জোড়া লাগাইতে হবে। একই সাথে আমাদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। যারা ক্ষমতায় আছে, যারা সরকারে আছে, তারা দায়িত্বগুলো সঠিকভাবে, যথাযথভাবে পালন করতে হবে এবং এই অনেক কিছুর উপর নির্ভর করে। তো আমার তো মনে হয় যেই আকাশচুম্বী আকাঙ্ক্ষা ছিল যে একটা বিরাট পরিবর্তন আমরা করব, সেখানে আমরা পৌঁছতে পারি নাই এবং এর ধারে কাছেও যেতে পারি নাই।
কেন পারি না? এর আমার তো মনে হয় এই প্রশ্নটা অত্যন্ত জটিল প্রশ্ন, উত্তর আরও জটিল, কারণ এটা অনেকের উপর নির্ভর করে। যেমন আমি আবারও আমার ওই যে নিজের এলাকায় ফিরে আসি, নিজের যে দায়িত্ব ছিল। ধরেন আমরা যে প্রস্তাবগুলো করেছি, আমরা এই প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে নির্বাচনী ব্যবস্থাটা মোটামুটি একটা পরিচালিত হওয়ার সুযোগ হতো। এখন এটা 4টে অংশীজন আছে। একটা হলো সরকার, আরেকটা হলো নির্বাচন কমিশন, আরেকটা হলো রাজনৈতিক দল, আর সর্বোপরি জনগণ। তো এখন সরকার এবং নির্বাচন কমিশনের তো এই ব্যাপারে কোনো বাদ সাধার কোনো সম্ভাবনা নাই এবং বাদ সাধার কোনো কারণ নেই। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যদি এটা গ্রহণ না করে এবং রাজনৈতিক দলের রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, তারা যদি যেইভাবে আমরা অতীতের কার্যক্রম পরিচালনা করে আসছি, এর ফলে আমাদের যেমন এই যে দুর্বৃত্তায়িত একটা নির্বাচনী ব্যবস্থা হয়ে গিয়েছে, আমাদের রাজনীতি দুর্বৃত্তের আখড়ায় পরিণত হয়েছে, টাকার খেলা, তারপর এগুলো অনেকগুলো বিষয় ঘটেছে। এবং এগুলো পরিবর্তন করার জন্য মানে মন মানসিকতারই শুধু পরিবর্তন নয়, পদ্ধতি, প্রক্রিয়া, আইনি কাঠামো ইত্যাদির পরিবর্তন করতে হবে। তো এখন তো এটা তো আমার উপর নয়, কিন্তু এটা অনেকের উপর, যেটা আমি বলার চেষ্টা করছি, অনেকের উপর। এটা সরকার চাইলেও সরকার যতটুকু সফল হওয়া উচিত ছিল হতে পারে নাই এবং হয় নাই, এবং এটা দুর্ভাগ্যজনক। কিন্তু সরকারের উপরে নির্ভর করে না, সরকার সবটুকু সর্বোচ্চ চেষ্টা করলেও আরও অনেক অ্যাক্টর আছে, অনেকের উপর নির্ভর করে। তো আমাদের সেটা একটু আমি আপনার কাছে পরে বিস্তারিতভাবে শুনতে আসি। তার আগে ডক্টর সেলিম জাহান আপনার কাছ থেকে একটু শুনতে চাই। অর্থনীতিবিদ হিসেবে আপনি সামগ্রিকভাবে রাজনীতি এবং অর্থনীতিকে তো আলাদা করে দেখবার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশ একটা রিজিমের দীর্ঘদিন থাকা একটা রিজিমের পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, ছাত্র জনতার অভ্যুত্থান, যে ত্যাগ শিকার, তারপরে 6টা মাস গেল, কোথায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশ এবং সেখান থেকে কতটা সন্তোষজনক পরিস্থিতি এবং সামনের সম্ভাবনা আর দুর্ভাবনা থাকলে সেটাও আপনি বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমি প্রথমে মোটা দাগ দিয়ে শুরু করি, তারপর আমি অর্থনীতিতে আসবো। তো মোটা দাগে আমরা যখন ফলাফলের কথা বলি, সবাই আমরা বলছি যে এটার ফলাফল কি হবে এবং চূড়ান্ত ফলাফল কি হবে। চূড়ান্ত ফলাফল কি হবে এটা কেউই বলতে পারবে না। তা এখন যেগুলো ফলাফল দিকে যদি তাকাই, কিছু আছে তাৎক্ষণিক ফলাফল, কিছু আছে স্বল্পমেয়াদী ফলাফল। এখন ফলাফলের দিক থেকে একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমি সন্তুষ্ট হব বা আমি আশাবাদী হব যখন আমি দেখব যে প্রবণতাটা সঠিক পথে যাচ্ছে। আমি খুব ছোট্ট উদাহরণ দিই, যেমন মূল্যস্ফীতির কথা সবাই আমরা বলছি এবং নাগরিক হিসেবে আমরা জানি যে এটা সত্যিকার অর্থে আমাদের জনজীবনকে বিপর্যস্ত করেছে। তো আজকে 6 মাস পরে যদি এমন দেখা যেত যে মূল্যস্ফীতি যেখানে ছিল, এবং এটা দীর্ঘদিন যাবৎ হয়েছে, এটা যে নতুন হয়েছে তা নয়, সেখান থেকে বেশ উল্লেখযোগ্য পরিমাণ কমে এসছে, তখন কিন্তু সাধারণ মানুষের মনে হতো যে সরকার সঠিক পথে আছে। তো যখন সেটা হয় না তাৎক্ষণিক ফলাফলের দিক থেকেও বা স্বল্পমেয়াদী ফলাফলের দিক থেকে, তখন জনগণের মধ্যে একটা আস্থার অভাব দেখা দেয়, জনগণ কিন্তু একটা হতাশ হয়। এটা গেল 1 নম্বর মোটা দাগে। মোটা দাগে 2 নম্বর হচ্ছে যে আমরা সবাই সংস্কারের কথা বলছি। এখন সংস্কারের তো নানান রকম মাত্রিকতা আছে, যেটা মদিউল আলম মজুমদার সাহেব বললেন যে সংস্কারের কাঠামোগত সংস্কার আমরা করতে পারবো, তারপরে ধরুন বিভিন্ন জায়গায় খোল নলছেও আমরা বদলে দিতে পারবো, কিন্তু আসলে সংস্কারটা লাগবে মানসিকতার সংস্কার। এই মানসিকতার সংস্কার যদি না হয় আমাদের সবার, এটা কোনো অন্যদের ব্যাপার নয়, তাহলে পরে কিন্তু ওই কাঠামোগত সংস্কারের মধ্যে আমরা আটকে থাকবো, কিন্তু আগাতে পারবো না। 3 নম্বর, যে সম্ভাবনা শুরু হয়েছিল এই গণ অভ্যুত্থানের পরে এবং আমাদের সবার কাছে মনে হয়েছিল সাধারণ মানুষ হিসেবে যে যারা দেশের নেতৃত্বে থাকবেন, যারা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং সুশীল সমাজ, বিভিন্ন দল, অন্যান্যদের মধ্যে এক ধরনের মতৈক্য আসবে। সব ব্যাপারে মতৈক্য আসবে এটা কেউ প্রত্যাশা করে না, কিন্তু দেশের ভালোর জন্য এবং কতগুলো ন্যূনতম জায়গায় একটা মতৈক্য আসবে। এখন কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা যখন নাগরিক হিসেবে বাইরে থেকে দেখি, তখন মনে হচ্ছে যে এক ধরনের মেরুকরণ হচ্ছে। বিভিন্ন প্রশ্নে নানান রকমের অবস্থান রাজনৈতিক দলগুলো নিচ্ছেন, বিভিন্ন প্রশ্নে পেশাজীবী গোষ্ঠীগুলোর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের মেরুকরণ আছে,
এবং সেই সঙ্গে সঙ্গে 6টা মাস কিন্তু একটা জাতির জন্য একটা পরিবর্তনের পরে দীর্ঘ সময় নয়, কিন্তু 6 মাসেই আমরা কেমন যেন অধৈর্য হয়ে গেছি এবং একটা দাবির সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে। আমার এটা দাবি আছে, আমার ওইটা দাবি আছে, এটা রাষ্ট্র মেটাতে পারবে কিনা সেদিকে আমরা চিন্তা করছি না। এবার মোটা দাগ থেকে যদি অর্থনীতির দিকে আসি, তাহলে আমি বলবো যে অর্থনীতিতে সংস্কার মানে খুব জরুরি ছিল। এবং আপনি যদি বিভিন্ন জায়গায় জনগণকে জিজ্ঞেস করেন যে ব্যাপারটি নিয়ে তারা আসলে সত্যিকার অর্থে চিন্তিত বা যেটা তাদের চিন্তা চেতনার একেবারে ঊর্ধ্বে আছে, সেটা হচ্ছে অর্থনীতি। মানে তাদের জীবন কেমন চলছে, তাদের কর্মনিয়োজন আছে কি না, মূল্যস্ফীতি তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে ইত্যাদি। এখন অর্থনীতির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাই যে সমস্ত মানে নীতিমালা গ্রহণ করা হচ্ছে, অনেক সময় সেই নীতিমালাগুলো সাংঘর্ষিক। যেমন কিছুদিন আগে অর্থনীতি নীতিমালার মধ্যে মূল্য সংযোজন কর বাড়ানো হলো 100টা পণ্যের এবং সেই পণ্যের মধ্যে পোশাকের মতো পণ্য রয়েছে যেটা ধনী দরিদ্র সবাই ব্যবহার করেন। এখন একটা দেশে যখন 10%, 11% মূল্যস্ফীতি আছে, তখন সেখানে এই মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক যখন বাড়ানো হয়, তখন তো আপনি আগুনকে আরও তাতিয়ে দিলেন আগুন নেভানোর বদলে। দ্বিতীয়ত আমার মনে হয় যে অর্থনীতি সংস্কার বা অর্থনীতির নীতির সঙ্গে যারা জড়িত, তাদের মানে যে সমস্ত বক্তব্য, সেগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে বলা দরকার। কারণ অনেক সময় আমরা অর্থনীতিবিদেরা অনেক সময় বক্তব্য দেই বা নীতিমালার সঙ্গে সম্পৃক্ত থাকতে বক্তব্য দেই, যেটা কিন্তু জনমনে একটা প্রত্যাশার সৃষ্টি করে। যেমন আমরা 5 থেকে 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আসতে পারবো, কিংবা আমাদের বাইরে যে অর্থ চলে গেছে সেই অর্থ আমরা ফেরত নিয়ে আসতে পারবো। এখন আপনি যদি বিশ্বের দিকে তাকান, এ পর্যন্ত আমার জানা মতে কোনো দেশেরই অর্থ, এই পাচারকৃত অর্থ ফেরত আসে না। এটা আসে না সেটা যে সরকারের সদিচ্ছার অভাব আছে তা নয়। প্রক্রিয়াটি এমন যে এই অর্থ যখন চলে যায়, তখন কতগুলো উন্নত দেশে যায়, সেগুলোর নাম আমরা সবাই জানি, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড। সেই অর্থ ওখানে বসে থাকে না। তারপর সেই অর্থ এমন জায়গায় চলে যায় যে সেটাকে অনুসরণ করা অত্যন্ত কষ্ট। আমি শ্রীলঙ্কায় কিছুদিন আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা বলেছিলাম। তো তিনি বলেছিলেন যে রাজাপাকসা এবং তার পরিবারের অর্থ যে কোথায় গেছে, ওখান থেকে একটা পয়সাও এখন পর্যন্ত তারা অনুসরণই করতে পারেনি কোথায় অর্থ আছে। তো আমরা যখন বলি যে এটা আমরা ফেরত নিয়ে আসবো, তখন কিন্তু একটা প্রত্যাশার সৃষ্টি করছি। তো এখন এটার অসুবিধাটা হচ্ছে যে একটা সময় যদি এই প্রত্যাশা পূরণ না হয়, তখন কিন্তু জনমনে একটা অসন্তোষ দেখা দেবে এবং তার ফলে আমার মনে হয় যে অর্থনৈতিক নীতিমালার মধ্যে একটা সংকট দেখা দেবে। আর শেষ কথা যেটা বলতে চাচ্ছি, যে এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে যে আমরা অর্থনীতির সমস্ত কিছু সমাধান করে ফেলতে পারবো, এটা আমরা পারবো না। এটা 6 মাসেও হবে না, 1 বছরেও হবে না। এখন একটা হচ্ছে অঙ্গীকারের প্রশ্ন, এবং আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা সবাই অঙ্গীকারবদ্ধ, কিন্তু তারপরে অগ্রাধিকারের প্রশ্ন আছে। এই যে এতগুলো সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, কোনগুলোকে আমরা অগ্রাধিকার দেব? সবগুলোকে কি আমরা একসঙ্গে সমাধান করতে পারবো? সংস্কারের কথা বলছি, তো সংস্কারের মধ্যে কিছু সংস্কার আছে যেগুলো তাৎক্ষণিকভাবে করা যায়, কিন্তু কিছু সংস্কার আছে যেখানে আপনার সাংবিধানিক একটা অনুমোদন লাগবে। যেমন সবাই আমরা বলছি অর্থনীতিবিদেরা যে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন দেওয়া দরকার, কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীন করে দেওয়া দরকার অন্যান্য দেশের মতো। সেটা কিন্তু একটা সাংবিধানিক ভিত্তি থাকতে হবে, এবং সেই সাংবিধানিক ভিত্তি যদি থাকতে হয়, তাহলে পরে প্রশ্ন কিন্তু থেকে যাবে যে একটা নির্বাচিত সরকার এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার, যেটা নির্বাচনের মাধ্যমে এসছে, তারা ছাড়া এই জাতীয় সাংবিধানিক ব্যাপার যেখানে সম্পৃক্ত, সেই জাতীয় সংস্কার করা যাবে কি না। তা আমার মনে হয় এইটাই মোটা দাগে এবং অর্থনীতির পরিপ্রেক্ষিত থেকে এই বিষয়গুলো আমার মনে হয় যে আরও আলোচিত হওয়া দরকার। এবং শেষ কথা হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছি, এটা অত্যন্ত শুভ লক্ষণ। আলোচনার তো সুযোগটা ছিল না। এখন একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক সংস্কৃতি যদি তৈরি করতে হয়, তাহলে মুক্ত স্বাধীন আলোচনার আর কোনো বিকল্প নেই। আমি আপনার সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু আমরা কথা বলতে পারবো না কেন? এবং আপনি আমার সাথে মতের অমিল হলেই আপনি আমার শত্রু কেন হয়ে যাবেন? তো এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, কারণ যখনই মতের অমিল হচ্ছে
আমরা কিন্তু সহিংস হয়ে পড়ছি। এবং আমি একটা কথা সবসময় বলি যে কেন জানি আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান সমাজে সন্ত্রাস আমাদের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, সহিংসতা আমাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে। এইটা পরিহার করা দরকার। ডক্টর বদিউল আলম মজুমদার, আপনি শুনছিলেন এবং আপনি নিজেও অর্থনীতি আপনার বিষয় এবং শিক্ষকতা করেছেন। সো অর্থনীতির কতগুলো বিষয় ডক্টর সেলিম জাহান উল্লেখ করলেন এবং ইনফ্লেশনের ইস্যুটা আমরা প্রতিদিন মর্মে মর্মে উপলব্ধি করতে পারি। আবার যদি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, সেটাও আমরা দেখছি যে পরিস্থিতি কোনোভাবেই গত 6 মাসে পরিস্থিতির কোনো উন্নতি করা যায়নি। এবং ওই যে সন্ত্রাস সহিংসতার কথা যেটি ডক্টর সেলিম জাহান বলছেন, সেটাও আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি। মব জাস্টিসের মধ্য দিয়ে নানা প্রক্রিয়ায় সেটা আছে। এবং যদি উনি বলছেন যে মুক্ত এবং মানে মত প্রকাশের স্বাধীনতা আছে, আলোচনা করতে পারছি, কিন্তু এক ধরনের ভয়ের সংস্কৃতি আবহ যেটা গত 15-17 বছরে ছিল, সেখান থেকে যে বাংলাদেশ খুব বেশি বেরিয়ে আসতে পেরেছে সেটাও কিন্তু মনে হয় না। ফর্ম ফ্যাশনটা একটু ডিফারেন্ট হয়েছে, বাট সেটাও আছে। হ্যাঁ, এখন আমরা যে পরিস্থিতিতে ছিলাম, এটা ভয়াবহ পরিস্থিতি ছিলাম, আপনি নিজেও জানেন, আমিও জানি। এবং আমরা ব্যক্তিগতভাবে, আপনি, আমি এবং আমরা কয়েকজন তো আমাদের জীবন ঝুঁকির মধ্যে ছিল, কারণ আমরা সোচ্চার ছিলাম, আমরা প্রতিবাদী ছিলাম, আমরা সমালোচনা করেছি, আমরা পরিবর্তন চেয়েছি। তো এখন তো এই পরিবর্তনটা যে আমরা চেয়েছি এবং এই পরিবর্তনটা যেভাবে এসছে, যে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং ছাত্র জনতা, সকল স্তরের জনতার তাদের সম্পৃক্ততায়, এখন যেই আকাঙ্ক্ষাটা সৃষ্টি হয়েছে, আমার মনে একটা আকাশচুম্বী আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, যেটা তো ওই এক্সপেকটেশন ম্যানেজমেন্ট আমার মনে হয় সরকার ব্যর্থ হয়েছে। উনি সেলিম জাহান সাহেব বলেছেন যে আমরা সরকারের অনেক সময় বক্তব্যতেই মানুষ বিভ্রান্ত হয় এবং আশাবাদী হয় এবং এরপরে আশাহত হয়। তো এই আমার মনে হয় এক্সপেকটেশন ম্যানেজমেন্টে আমরা ব্যর্থ হয়েছি, সরকার ব্যর্থ হয়েছে। আর আরেকটা হলো যে আমাদের সমাজের মানে এত বিভক্ত হয়ে গিয়েছি আমরা, এবং আমরা এখন ওই যে হ্যাঁ আলাপ আলোচনা করা, এই যে সমালোচনা করা ইত্যাদি ইত্যাদি ইতিবাচক, কিন্তু ওই যে উনি যেটা বলছেন আমাদের সহিংসতা এখন ভাষাতে পরিণত হয়েছে, সন্ত্রাস সংস্কৃতিতে পরিণত হয়েছে, এই রকম একটা প্রবণতা আমরা অস্বীকার করার কারণ নেই। তো এই যে এবং যারা ধরেন আমাদের যেই বিদায়ী আগের সরকার, যে স্বৈরাচারী সরকার, তাদের মধ্যে যে আস্ফালন, এখন তাদের যে আপনি অন্যায় করলে একটা মানুষের একটা স্বাভাবিক প্রবণতা, আপনার মধ্যে একটা অনুশোচন জাগে, আপনি ওই যে দুঃখ প্রকাশ করেন, আপনি এটার পরিবর্তন করার চেষ্টা করেন। কিন্তু এই যারা গিয়েছে তারা তো তা করছেই না, বরং সর্বতভাবে তারা চেষ্টা করছে কিভাবে সমস্যাটাকে আরও জটিল করা যায়, আরও অস্থির করা যায়, তারপরে কোনো কিছু যাতে সঠিকভাবে না চলে সেই জন্য সর্বরকম তারা প্রচেষ্টা চালাচ্ছে। শুধু তাই নয়, আমাদের প্রতিবেশী তারাও এইসব ব্যাপারে সমস্যা সৃষ্টি করছে। তা সত্ত্বেও ওগুলো হ্যাঁ কারণ, কিন্তু তবুও আমার মনে হয় সরকার আরও ভালো করা দরকার ছিল, আরও ভালো করতে পারত। একটা এক্সপেকটেশন ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ, তাদের অগ্রাধিকার হওয়া দরকার ছিল। আর কিছু ক্ষেত্রে তারা সুস্পষ্ট অগ্রাধিকার, যেমন দ্রব্যমূল্য, তারপরে এই যে আইনশৃঙ্খলা রক্ষা করা, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা, তারপরে দুর্নীতি, এবং যেই রকম এখনও যে অবস্থা ছিল, দুর্ভাগ্যবশত অনেকেতে বলে আবার আমরা সেই অবস্থাতে ফিরে এসেছি। তো এইসব ব্যাপারে যদি অগ্রাধিকার দিয়ে আমরা যদি এইগুলোতে যদি মনোনিবেশ করতাম, হয়তো আমরা ভালো করতে পারতাম। আর এই যেটা আরেকটা দুঃখজনক, উনি প্রথম কথাটা যেটা বলছেন যে আমাদের কতগুলো বিষয়ে এই যে একমত হওয়ার পরিবর্তে আমাদের এই ভিন্ন মতটা আরও প্রকট হচ্ছে, ব্যাপক হচ্ছে এবং মারমুখী হচ্ছে, এবং ওই যে মেরুকরণ ভয়াবহ আকারে মেরুকরণ ঘটছে। আমাদের কতগুলো বিষয়ে তো আমাদের মানে এর জন্য দায়ী কি রাজনৈতিক দলগুলো, না সরকারে যারা আছেন বা সরকারের কাছাকাছি যারা আছেন তারা? কারণ আপনি এর আগে যখন বলছিলেন তখন অনেকটাই রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে তাদের যে দুই দিকেই দায়ী।
এই যে এক হাতে তো তালি বাজে না, দুই দিকেই দায়ী। অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে ওনার ভাষায় বলতে গেলে। একই সাথে আমাদের সরকারেরও এই যে রাজনৈতিক দলগুলোর সাথে যে এরকম ম্যানেজমেন্ট অফ রিলেশনশিপ, তাদের সাথে যে সম্পর্ক সৃষ্টি করার এবং কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করার, আমার মনে হয় সরকার এর চেয়ে ভালো করতে পারত, ভালো করা উচিত ছিল। এবং আরেকটা জিনিস মনে হয় না যে একটা সরকার যেটা মোটামুটিভাবে পারসেপশন অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ থাকবার কথা, সেই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট বা সরকারের ভেতরে থাকা মানুষগুলো যখন নানা ধরনের রাজনৈতিক বয়ান হাজির করেন, সেটাও একটা কনফিউশন তৈরি করেছে সমাজের। নিঃসন্দেহে আমি এর সাথে দ্বিমত করব না। এবং আমার মনে হয় এই সরকারের দায়িত্ব হলো ম্যানেজিং দি গভর্নমেন্ট এবং এই যে পুরো ব্যবস্থাপনা করা, এই সরকারি ব্যবস্থাপনা করা। এবং কেউ যদি দল করতে চায়, কেউ যদি একটা ওই যে ভিন্ন এজেন্ডা থাকে, তাহলে তারা সরকারের বাইরে গিয়ে ওটা করা উচিত। এটাই সমীচীন হবে। এর কোনো আমার মনে হয় দ্বিমত করার কোনো কারণ নেই। এবং সরকারটা একটা কোহেসিভ গ্রুপ হয়ে একটা ওই যে সবাই সম্মিলিতভাবে তারা যেই কতগুলো অগ্রাধিকার তারা চিহ্নিত করবে, সেই কাজগুলোতে তারা মনোনিবেশ করার দরকার ছিল। এবং তো এই বিভিন্ন এজেন্ডা নিয়ে যদি তারা কার্যক্রম পরিচালনা করে, তাহলে তাদের পক্ষে সফল হওয়াটা দুরূহ। তো আমি আপনার সাথে একমত যে আমাদের ওই যে সিঙ্গেল মাইন্ডেড ডিটারমিনেশন, আমাদের এই যে একবারে একটা সুস্পষ্ট লক্ষ্যে যে সর্বশক্তি নিয়োগ করা, ওটা যদি করা হইতো, আমার মনে হয় আমরা এই সরকার আরও সফল হতে পারতো বলে আমি মনে করি। ডক্টর সেলিম জাহান। আমি মনে করি যে এই সরকার যখন এসেছেন, তারা একটা নৈতিক শক্তি নিয়ে এসেছেন। সেটা নৈতিক বল এবং নৈতিক ভিত্তিটা কিন্তু অসম্ভব শক্ত। কারণ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে মানুষের সমর্থনে একটা স্বৈরাচারী সরকারকে সরিয়ে দিয়ে তারা এসেছেন। এখন এই নৈতিক যে বলটা, সেই নৈতিক বলটাকে কার্যকর করতে হলে তাদের খুব সুস্পষ্ট কিছু ধ্যান ধারণা থাকা দরকার। এবং এমন কিছু করার তাদের কোনো অবকাশ নেই যেখানে মনে হতে পারে যে তাদের নিজস্ব স্বার্থ আছে, কিংবা মনে হতে পারে যে তারা বোধহয় কোনো একটা অবস্থান নিচ্ছেন। তা তো নয়। তাদের একমাত্র অবস্থান হচ্ছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, একটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একটা জবাবদিহিতা, দায়বদ্ধতা, দৃশ্যমানতার মাঝখান দিয়ে জনগণের যে নাগরিক অধিকার যেগুলো আছে, মৌলিক অধিকার, সেগুলোকে রক্ষা করার জন্য। দেখুন, কাজটা সোজা নয়। কারণ আমরা জানি যে সরকার বলতে আমরা যদিও মনে করছি যে এটা একটা সমসত্তা সম্পন্ন একটা একরৈখিক ব্যাপার, তা নয়। সরকারের তো নানান স্তর আছে। উপরের দিকে যারা নীতি নির্ধারণ করেন, সেই একটা স্তর আছে। তারপরে নীতি যারা বাস্তবায়ন করেন, যাকে আমরা মোটা দাগে আমলাতন্ত্র বলি, সেটাও একটা স্তর আছে। এখন কথা হচ্ছে, উপরের দিকে যতই সদিচ্ছা থাকুক না কেন, নিচের দিকে যারা এটাকে বাস্তবায়ন করবেন, সরকারের যে কর্মসূচি ইত্যাদি, তো সেখানে যদি দেখি আমরা যে সেখানে আসলে এখন পর্যন্ত শস্যের মধ্যে ভূত আছে, তাহলে পরে এটা খুব কষ্টকর ব্যাপার। তা আমি মনে করি যে এটা দুটো দিক থেকে দেখা দরকার। একটা হচ্ছে যে নীতি নির্ধারণের দিক থেকে এটা মেনে নেওয়া উচিত যে একটা সময়সীমা আছে, এই সময়সীমার মধ্যে সব কিছু করা যাবে না, এবং এই সময়সীমার মাঝখানে আমরা কতগুলো অগ্রাধিকার নিয়ে কাজ করব। সরকারের উদ্দেশ্য এটা হবে না যে সবাই তাদের প্রতি প্রীত হবেন, সবাইকে খুশি করা যাবে না, কোনোদিনই যায় না, কোনোদিনই যায় না। এবং সবাইকে খুশি করা যাওয়ার যে একটা প্রবণতা, সেটার কিন্তু একটা মারাত্মক একটা পরিণাম হয়। সুতরাং অর্থনৈতিক দিক থেকে হোক, রাজনৈতিক দিক থেকে হোক, তাদের অগ্রাধিকারটা কি, এক। আর দুই হচ্ছে, যেহেতু তারা একটা নৈতিক একটা শক্তি নিয়ে এসছেন, সুতরাং এখানে কিন্তু রাজনৈতিক দল, প্রক্রিয়া, সুশীল সমাজ, এদেরকে নিয়ে একত্রে যূথবদ্ধভাবে আগানোর কিন্তু তাদের একটা সুযোগ ছিল এবং এখনও আছে। এবং এই সুযোগটা তাদের দরকার, মানে লাগানো দরকার। আর তৃতীয়ত, এটা প্রশাসনিক ব্যাপার, এটা কাঠামোর ব্যাপার, যে যারা বাস্তবায়ন করবেন এটা, যেখানে আমলাতন্ত্র আছে, তাতে সেখানে আমাদের দেখতে হবে যে শূন্যতাটা কোথায় আছে। যেমন সাধারণ মানুষ অনেক ক্ষেত্রেই বলছে যে উপজেলা পর্যায়ে আসলে কেউ নেই,
অনেক উপজেলাতেই, এবং কোনো কিছুই করা যাচ্ছে না। স্থানীয় সরকারের সামগ্রিকভাবে, হ্যাঁ, এবং সেখানে দক্ষতা নেই, সেখানে যে শক্তিটা আছে সেটা নেই। উন্নয়ন তো দূরের কথা, প্রতিদিনের যে কার্যক্রম সেটাও চালানো যাচ্ছে না। তো আমার মনে হয় যে 3টে জায়গায় যদি জোর দেওয়া যায়, একটা হচ্ছে যে এই কাঠামোটাকে যতটা পারা যায় সচল করা, এটাকে এই মুহূর্তে বা আগামী 3 মাসের মধ্যে একেবারে এটাকে সবচেয়ে সুন্দর করে ফেলবো, এটা আমরা করতে পারবো না, বা একেবারে সমতা সম্পন্ন করতে পারবো তাও আমরা করতে পারবো না। কিন্তু আপাতত এমন একটা কাঠামো যেটা সচল এবং যেটা কাজ করবে, এটা হচ্ছে এক। আর 2 নম্বর হচ্ছে যে এক ধরনের ঐক্যমত সৃষ্টি করা, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ, জনগণের মধ্যে এটা তৈরি করা। আর 3 নম্বর হচ্ছে একেবারে উচ্চ পর্যায়ে অঙ্গীকার তাদের আছে, কিন্তু অগ্রাধিকারের ভিত্তিতে যে আমরা আগামী 1 বছরে বিভিন্ন জায়গায় এই কটি কাজ করব, এবং সেটা যদি তারা করতে পারে তাহলে আমি মনে করি স্বল্পমেয়াদে এবং মধ্যমেয়াদে যদি আমরা দেখতে পাই যে কতগুলো সুফল আছে, তখন কিন্তু চূড়ান্ত ফলাফলে আমরা কোথায় যাব সেটা আমরা কেউই জানি না, সেই গতিময়তা আমরা জানি না, কিন্তু অন্তত আমরা বুঝতে পারবো নাগরিক হিসেবে যে আমরা সঠিক পথে চলছি, প্রবণতাটা ইতিবাচক। আপনার কাছে কি মনে হয় যে যেসব ন্যারেটিভস আমরা শুনি বিভিন্ন জনের কাছ থেকে, তাতে করে সরকার ইতিমধ্যেই তার নিরপেক্ষতা খানিকটা বা বেশ খানিকটা হারিয়ে ফেলেছে, এবং সেটা নিয়ে প্রশ্ন, যেখানে আপনারা বলছেন যে রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে উঠেছে, কিন্তু এই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না উঠলে হয়তো রাজনৈতিক দলগুলো বা কোনো রাজনৈতিক দল বা কোনো বড় বিশেষ রাজনৈতিক দল তাদেরকে হয়তো আরও খানিকটা বেশি সময় দিতে চাইতো, কিন্তু সেই কারণে তারা দিচ্ছে না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয়ত আরেকটা দিক হচ্ছে যে আমরা গত 15-16 বছরে যেটা দেখেছি যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার আরও বিশেষভাবে বললে, তারা মুক্তিযুদ্ধকে তাদের একমাত্র তাদের নিজেদের পুঁজি করবার চেষ্টা করেছে এবং তাদের সম্পদ হিসেবে দেখবার বা দেখাবার চেষ্টা করেছে। আজকেও এই ছাত্র জনতার অভ্যুত্থানকে, যেটা একটা স্পন্টেনিয়াস অভ্যুত্থান, যেখানে একমাত্র আওয়ামী লীগের বাইরে, আমি বলবো যে আওয়ামী লীগ করেন এরকম পরিবারেরও অনেকে এই অভ্যুত্থানে যুক্ত ছিলেন, সকল মানুষ, শ্রেণী পেশার, এবং ইতিহাসে বোধহয় এত পার্টিসিপেশন দেখা যায়নি, নারী পুরুষ, ধনী দরিদ্র, স্বতঃস্ফূর্ত। সেখান থেকে এটাকে এখন এটার মালিকানা কার, এটা নিয়ে একটা বিতর্ক বা এই মালিকানা জাহির করবার একটা চেষ্টা, যেটাও আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আমি আপনার দ্বিতীয় প্রশ্নে আগে যাই। মালিকানার প্রশ্ন যখন তুলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মালিকানা সর্বসাধারণের, এটা জনগণের। সেই জন্য আমরা সবসময় বলি, একটা ইংরেজিতে যখন বলি উই দ্য পিপল, একটা একনায়কতন্ত্র কাঠামোর মধ্যে সবসময় আই শব্দটা আসে, আমি। কিন্তু যখন আমরা জনগণের পক্ষ থেকে বলি তখন আমরা বলি যে আমরা। তা আমার মনে হয় যে এই মালিকানাকে পুঁজি করে নানান রকমের অপচেষ্টা হয়েছে, এবং এটাকে এক ধরনের কোণঠাসা করে এটার মালিকানা নেওয়ারও একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা যারা 71 দেখেছি, আমরা তো জানি যে তখন বাংলাদেশের সব মানুষ এটার সঙ্গে যুক্ত ছিল। তো আমার মনে হয় যে এই যে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এটার মালিকানা বা এটাকে কোনো রকমভাবে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। এটা নিষ্পত্তিকৃত সত্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধও সত্য, বাংলাদেশের স্বাধীনতাও সত্য। তারপরের যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে যে ঘটনা প্রবাহ হয়েছে, সেখানে ভিন্ন মত থাকবে, সেখানে আপনার নানান রকমের সমালোচনা থাকবে, সেখানে নানান রকমের ভাষ্য থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা যদি মৌলিক জায়গায় ঠিক থাকি, তারপরে সেটার থেকে একটা ভাষ্য, অন্য রকমের ভাষ্য, সেটা থেকে একটা অন্য রকমের যেটাকে আমরা বলি যে মতামত, সেটা তো থাকবে, একটা গণতান্ত্রিক দেশে সব সময় থাকে। তো সুতরাং আমার মনে হয় যে এই যে নিরপেক্ষতার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের, যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন, সেখানে তাদের কর্মকাণ্ডে, তাদের বক্তব্যে এমন কিছু বলা উচিত নয় যেটা আসলে তাদের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে। বলা উচিত নয় এই কারণে যে তারা কিন্তু একটা, যেটা আমি আগেও বলেছি, খুব শক্ত একটা নৈতিক অবস্থান থেকে এসছে। একটা অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণের কাছে বা বাংলাদেশেই সরকার গঠিত হয়েছে। সুতরাং তাদের নিরপেক্ষতা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেটার দিকে লক্ষ্য রাখা, আর 2, বাংলাদেশের যে মৌলিক যে নিষ্পত্তিকৃত সত্যটা আছে, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, সেখানে যেন কোনো বিতর্ক বা
কুতর্ক বা অনাবশ্যক এক ধরনের বিতর্কের সৃষ্টি না হয় সেটার দিকে দৃষ্টি দেওয়া। এ দুটো যদি ঠিক থাকে তখন কিন্তু সরকারের প্রতি আমাদের আস্থা অনেক বেশি হবে, আমাদের নির্ভরতা অনেক গভীর হবে, এবং তখন কিন্তু সরকারের বহু, আমি বলবো যে ব্যর্থতাও যদি হয় তখন কিন্তু সেটাকে আমরা নিজেরাই আমরা সেটার অংশীদার হব, এবং সেটাই তো চূড়ান্তভাবে একটা গণ অভ্যুত্থানের পরে যে প্রক্রিয়া সেটার মূল কথা। ডক্টর মজুমদার, তা আমি ওনার সাথে একমত। তো অবশ্যই আমাদের যে একটা শক্ত নৈতিক ভিত্তির উপর কিন্তু এই সরকার গঠিত হয়েছে। তো এই ওটা কোনোভাবেই ওটা কোনোভাবে যাতে কালিমাযুক্ত না হয় সেটার সে ব্যাপারে সর্বোচ্চ তাদের প্রচেষ্টা চালানো উচিত। এবং কিছু কিছু প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্নগুলো সুরাহা হওয়া দরকার, এবং এই নৈতিক ভিত্তিতে যেন কালিমা মুক্ত থাকে সেটা নিশ্চিত করা দরকার সরকারের। এটা আমার মনে অগ্রাধিকার হওয়া দরকার। আর যে আমরা যেটা এখন আমাকে আরেকটা দায়িত্ব দেওয়া হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন, আমরা ধরেন যেই কতগুলো সংস্কার যে কমিশন গড়তে হয়েছে তারা কতগুলো প্রস্তাব দিয়েছে, এবং এর মাধ্যমে আমরা কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে পারবো। যেমন আমরা নির্বাচন কমিশনের কিছু সংস্কার করতে পারবো, অন্যান্য প্রতিষ্ঠানগুলো সংস্কার করতে পারবো, আমরা কিছু কাঠামোগত সংস্কার করতে পারবো, এবং এর জন্য আইনি সংস্কারের দরকার হবে, আইন কানুন বিধিবিধানের পরিবর্তন হবে। কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হবে, এবং এগুলো তো বাহ্যিক খোলস, কিন্তু এগুলো বাস্তবায়ন করতে হলে যেমন কতগুলো কার্যক্রম, কতগুলো ওই যে পদক্ষেপ নিতে হবে, ঠিক তেমনিভাবে মন মানসিকতা, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। যেমন যেই পদ্ধতিতে আমরা চলেছি, যেমন আমি আগেই বলেছিলাম, আমাদের নির্বাচনী ব্যবস্থাটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, আমাদের রাজনৈতিক পুরো ব্যবস্থাটাই দুর্বৃত্তের কবলে পড়েছে। তো এগুলো পরিচ্ছন্ন করতে হবে, এবং পরিচ্ছন্ন করতে হলে কিছু আইন কানুন বিধিবিধানের মাধ্যমে আমরা করতে পারি, প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও আমরা কিছু পরিবর্তন আনতে পারি, এবং কাঠামোগত পরিবর্তন আনতে পারি। কিন্তু এগুলো বাস্তবায়ন করবে একদিকে আমলাতন্ত্র, তারপরে আরেক দিকে রাজনৈতিক দলগুলো, আরেক দিকে কিছু প্রতিষ্ঠান। এখন এরা যদি সবাই তাদের দায়িত্বটা পালন না করে, তাহলে এই আইন কানুন বিধিবিধান পরিবর্তন করা, এবং সবগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করা সম্ভবপর নয়। কতগুলোর জন্য সংসদ লাগবে, কতগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু কতগুলো অধ্যাদেশ করে পরিবর্তন করা যাবে। কিন্তু ওই যে টেস্ট অফ পুডিং ইন ইটস ইটিং, এখন আমরা সব এগুলো অধ্যাদেশ করে বিভিন্ন যে তারা সিদ্ধান্ত নিয়ে কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন নিয়ে কিছু পরিবর্তন করতে পারবে, সবগুলো পরিবর্তন করতে পারবে না। কিন্তু এগুলো কার্যকর করা, এগুলো বাস্তবায়ন করা, এগুলো চর্চা করা, সেটার উপর নির্ভর করবে, এবং সেটা নির্ভর করবে এগুলো চর্চা বহুবিধ এই যে স্টেক হোল্ডার, জনগণের যেমন করতে হবে, ঠিক এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হলো আমাদের রাজনৈতিক দলগুলো। তো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি পরিবর্তন না আসে, এবং যেমন একটা বড় সমস্যা তো আমাদের টাকার খেলা, যে আমাদের যে কলুষিত রাজনীতি, এটার একটা বড় কারণ হলো অদৃশ্য ওই যে অর্থের অশুভ প্রভাব, এবং দৃশ্যমানগুলো কিন্তু এগুলো হয়তো নিয়ন্ত্রণ করা যায়, কারণ ইউ সি ইট, ইউ ফিল ইট, অ্যান্ড ইউ ক্যান টেক অ্যাকশন। আপনি এটা কিন্তু অদৃশ্য যে এটা আপনি কীভাবে করবেন? আপনি যদি এটা না দেখতে পান, এবং এটা যদি আপনার কাছে কোনো এভিডেন্স না থাকে, আপনি তো কোনো ব্যবস্থা নিতে পারবেন না, তার কোনো ওই যে প্রতিকার প্রতিরোধ কোনটারই ব্যবস্থা নিতে পারবেন না। তো এগুলো সম্পূর্ণ নির্ভর করবে সদিচ্ছার উপর, সম্পূর্ণ নির্ভর করবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির উপর। তো এখন আমরা সবাই যদি চাই তাহলেই পরিবর্তন হবে। সরকারের অনেক সীমাবদ্ধতা, সরকার অনেক কিছু করতে পারে নাই, এবং অনেক কিছুতে ব্যর্থ হয়েছে নিঃসন্দেহে, কিন্তু এই ব্যর্থতার দায় কিন্তু সরকারের যেমন আছে, এই ব্যর্থতার মাসুল কিন্তু আমরা সবাই দেব। কারণ এই যদি পরিবর্তন না হয়, যে এই কাঠামোর মধ্যে একটা স্বৈরাচারী সরকার সৃষ্টি হয়েছিল, এবং যে অমানসিক যে নিপীড়ন নির্যাতন করেছিল, তো এটা যদি পরিবর্তন না হয়, এই কাঠামোটা যদি পরিবর্তন না হয় কার্যকরভাবে, আইনগতভাবে পরিবর্তন করে দিলেন, কার্যকরভাবে যদি পরিবর্তন না হয়, তাহলে
সে আবারও সেই পুরানো অবস্থারই পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থাকে। এবং এর মাসুল কিন্তু স্টিয়ারিং যতক্ষণ আপনার হাতে ততক্ষণ পর্যন্ত ম্যাক্সিমাম দায়িত্ব আপনার। অবশ্যই আপনার উপরে সবাই আস্থা রাখছেন কিনা, আপনি আস্থাটা অর্জন করতে পারছেন কিনা, সেটাও একটা বড় বিষয়। অবশ্যই হ্যাঁ, নিঃসন্দেহে স্টিয়ারিং যাদের, তাদের তো দায় সবচেয়ে বেশি। কিন্তু এখানে স্টিয়ারিং আবার ওই যে অনেক মাল্টিপল স্টিয়ারিং আছে, কিন্তু মাল্টিপল স্টিয়ারিং আছে। এই যে অধৈর্যের হওয়ার কারণ একটা তো ওই একটা কারণ যে সরকারের আসলেই যে কোনো পক্ষপাত দুষ্টতার এই রকম অভিযোগের আছে, বাট একই সাথে অন্য কারণ আছে অধৈর্যের, নিজেদের মধ্যেকারও এই যে অশুভ প্রতিযোগিতা কিংবা অন্যান্য বাস্তবতা, বাস্তব পরিস্থিতি। তো এখন আমাদের সবাই যদি আমরা সদিচ্ছা প্রদর্শন করি, এবং আসলে আমরা যদি যেই অবস্থায় আমাদেরকে যে হাসিনা সরকার নিয়ে এসেছিল, এবং যেই কারণে, যেই বিধিবিধান কাঠামো, তারপরে ইত্যাদি আইন কানুন ইত্যাদি, সেইটা যদি আমরা পরিবর্তনের জন্য যদি আমরা আন্তরিকভাবে চেষ্টা না করি সবাই মিলে, তাহলে কিন্তু আমাদের পরিণতি কিন্তু অমঙ্গলকর হবে। আমরা দায় দিতে পারবো, অবশ্যই সরকার সবচেয়ে বেশি দোষী হবে, সরকারের সবচেয়ে বেশি দায়, কিন্তু আমি আপনিও দায় এড়াতে পারবো না। কারণ আমাদেরও ভোগ করতে হবে। আমলের 15 বছরের দায় কতখানি শেখ হাসিনার বা তার সরকারের, কতখানি বাকি রাজনৈতিক দল বা জনগণের? মানে আজকে যেরকম আপনি বলছেন, তাহলে শেখ হাসিনার 15 বছরের শাসন আমলের দায় সেটা তার কতখানি দায়, তার সরকারের কতখানি দায়, নাগরিক হিসেবে আমাদের বা অন্যান্য রাজনৈতিক দলের কতখানি দায়? আমরা তো একটা রাষ্ট্রের নাগরিকের চেয়ে বড় পদ নেই। ওকে, আমরা যদি নাগরিকরা যদি সোচ্চার ভূমিকা পালন না করে, অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন না করে, তাহলে যা হবার তাই ঘটবে। এবং তো আমরা তো ওই যে আমরা কিছু ব্যক্তিরা সোচ্চার ছিলাম, আমরা প্রতিবাদী ছিলাম, আমরা চেষ্টা করেছি, কিন্তু অন্যরা কোথায় ছিল? তো আমরা তো দায় তো আমরা এড়াতে পারবো না, কেউ বেশি দায়, কারো কম দায়। তো এখন ভবিষ্যতেও কিন্তু আমরা সবাই দায়ী হব। আমরা সবচেয়ে বড় কথা, আমরা সবাই মাসুল দেব। ডক্টর সেলিম জাহান, আমি একটু আবার বাংলাদেশের প্রসঙ্গে একটু পরে আসি। বর্তমান বৈশ্বিক যে বাস্তবতা, যুক্তরাষ্ট্র যেভাবে আমূল বদলে যাচ্ছে, এবং ডক্টর মজুমদার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রতিবেশী দেশের প্রসঙ্গ তুলেছেন, বা আমরা আঞ্চলিক রাজনীতির কথা যদি বলি, এর প্রভাব আসলে বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের যে প্রক্রিয়া, আমি গণতন্ত্র আছে সে কথা বলতে চাই না, আমি গণতন্ত্র, কারণ যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে পূর্ণ গণতন্ত্র, মানে নির্বাচিত সরকার হলেও যে পূর্ণ গণতন্ত্র সেটা বলা যাবে না, বাট একটা ন্যূনতম শর্ত তো অন্তত পূরণ হবে। তো সেই আলোকে যদি একটু আপনাকে আমি আপনার কাছ থেকে শুনতে চাই, আপনি কীভাবে আলোচনা করবেন? আমার মনে হয় যে আপনি যদি গত কয়েক বছরের দিকে তাকান, তাহলে পরে বিশ্বের বিভিন্ন জায়গায় যেটাকে আমরা বলি যে উগ্র দক্ষিণপন্থী মতবাদ বা উগ্র দক্ষিণপন্থী অবস্থান, সেটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। উগ্র জাতীয়তাবাদীও বলা যায়, উগ্র জাতীয়তাবাদী বাড়ছে। সেটা যে শুধু একেবারে শেষ পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্রে দেখেছি, কিন্তু এটা কিন্তু সুইডেনের মতো দেশে, ডেনমার্কের মতো দেশে, নেদারল্যান্ডের মতো জার্মানিতে, এখন জার্মানিতে, যারা একসময় আমরা মনে করতাম যে মানবাধিকারের প্রতি তারা সৎ এবং সবারই মানবাধিকার রক্ষা করার জন্য তারা সোচ্চার, এবং তাদের বিভিন্ন নীতিমালায় দেখবেন যে শরণার্থীদের বিরুদ্ধে তাদের যে অবস্থান বা অভিবাসীদের বিরুদ্ধে তারা যে জাতীয় অবস্থান নিচ্ছে। তো সেটার একটা ব্যাপারটা হচ্ছে যে এই অর্থনীতিগুলো বা এই দেশগুলো এখন খুব অন্তর্মুখী হয়ে গেছে, এবং আপনি উগ্র জাতীয়তাবাদ শব্দটা ব্যবহার করেছেন, আসলে একটা উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদ গড়ে উঠছে, যা প্রত্যেকটা দেশ তার নিজের অর্থনৈতিক যে স্বার্থ সেটা দেখবে, এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে যে ব্যবস্থাটি ছিল, যেখানে উন্নত দেশ অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলোকে তার উন্নয়ন প্রক্রিয়া সাহায্য করেছে, বৈদেশিক সাহায্য এসেছে, নানান রকমের অনুদান এসেছে, বিভিন্ন উন্নত দেশের যে সংস্থা তারা উন্নয়নশীল দেশে কাজ করেছে। তো এই উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদের ফলে বাংলাদেশ কিন্তু এর কারণে রীতিমতো একটা নেতিবাচক প্রভাবের মধ্যে পড়বে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্রের যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, সেটা তার কাজ বন্ধ করে দিয়েছে। তো সেটা গেল একটা ধরুন সাহায্য সংস্থার বা আন্তর্জাতিক সাহায্য সংস্থার কাজ, কিন্তু এর ফলে
উন্নত দেশগুলো তার অর্থনীতির মধ্যে আমাদের মতো দেশের বিরুদ্ধে শুল্কের দেয়াল আরও তুলে দেবে। আমাদের দেশের যে রপ্তানি সেগুলোর বিরুদ্ধে নানান রকমের প্রতিরোধ তারা সৃষ্টি করবে। এখন বাংলাদেশ একটা বিশ্বায়িত ব্যবস্থার মধ্যে কাজ করে এবং আমাদের উন্নয়ন প্রক্রিয়া বা আমাদের যে অগ্রগতি, মানব উন্নয়ন বলুন কিংবা প্রবৃদ্ধি বলুন, এটা অনেকটাই নির্ভর করে যে আমরা বাইরের বিশ্বে আমরা কি করতে পারি। আজকে যদি এমন একটা অবস্থা হয় যে এই উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদের কারণে আমাদের পোশাক শিল্প যদি ক্ষতিগ্রস্ত হয় কিংবা আমাদের যে শ্রমিকেরা আছে তাদের বাইরে যাওয়া বা কাজ করার সুযোগটা যদি কমে আসে, তাহলে বাংলাদেশ অর্থনীতিতে তার প্রতিক্রিয়া পড়বেই। সুতরাং আমি মনে করি যে এই যে উগ্র জাতীয়তাবাদের কথা বললাম, যে যুক্তরাষ্ট্রে যেটা হচ্ছে বা ইউরোপে যে জিনিসটা হচ্ছে, তার একটা রাজনৈতিক দিক তো আছেই। এবং রাজনৈতিক দিকটা হচ্ছে যে সেখানে আমাদের উপরে নানান রকমের চাপ, রাজনৈতিক চাপও আসবে, কিন্তু তার একটা অর্থনৈতিক দিকও আছে এবং সেটা আমাদের মনে রাখতে হবে। এই প্রসঙ্গে আমি শুধু দুটো কথা বলি। একটা কথা হচ্ছে যে আমাদের স্বল্পোন্নত দেশ থেকে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। বলা হচ্ছে যে আমরা 2026 সালে যাব। এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমরা উদযাপন করি নিশ্চিতভাবে। কিন্তু এখন কিন্তু আবার না যাওয়ার কথা বলছে, এখন না যাওয়ার কথা হচ্ছে। কারণ এই যে যাওয়ার ফলে তার কিন্তু কতগুলো নেতিবাচক প্রভাব আছে। এখন আমি যে জাতীয় অনুদান পাচ্ছি একেবারে বিনা সুদে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে, আমি কিন্তু সেই সুযোগটা আর পাবো না। এখন যে রকমের কম শুল্কে আমি রপ্তানি করতে পারছি বিভিন্ন জায়গায়, এটা কিন্তু আমরা করতে পারবো না। তখন আমাদেরকে ঋণ গ্রহণ করতে হবে প্রতিযোগিতামূলক বাজারে, অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে। তখন আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে পোশাক শিল্পের বাজারে আমাদের পণ্যকে বিক্রি করতে কম্বোডিয়া, ভিয়েতনামের মতো দেশের সঙ্গে প্রতিযোগিতা করে। এবং তার ফলে আমাদের দেশে যে কী প্রভাব পড়বে, এ জাতীয় একটা চিন্তাভাবনা কিন্তু এখন থেকেই হওয়া দরকার। আপনি 26 সালে সেখানতে যাবেন কি যাবেন না, সেটার ক্ষেত্র কিন্তু এখন প্রস্তুত করতে হবে। তো আমার মনে হয় সেইটা একটা ব্যাপার আছে। শেষ কথাটা যেটা বলতে চাচ্ছি, যে এই উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদের কারণে যে আমাদের যে একটা বৈশ্বিক ব্যবস্থার মধ্যে বহুমাত্রিকতা ছিল, যেমন সবসময় আমরা সবাই একত্রে বসে বৈশ্বিক মঞ্চে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, কিন্তু আমরা সবসময় সেটার সমাধান খুঁজে পেয়েছি। এখন কিন্তু এই যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশগুলো দ্বিপাক্ষিক আলাপ আলোচনায় যাবে এবং দ্বিপাক্ষিক আলাপ আলোচনাটাকেই তারা অগ্রাধিকার দেবে। তার ফলে আমরা কিন্তু ওই যে বহুপাক্ষিক আলাপ আলোচনার যে সুবিধা, সেটা থেকে আমরা বঞ্চিত হব। এবং এই প্রসঙ্গে যে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, যেটা আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে, এই দ্বিপাক্ষিক সম্পর্কের যদি বা দ্বিপাক্ষিক যে অবস্থান, এটা যদি আরও বাড়ে, তাহলে বহু ক্ষেত্রে বহু সমস্যায় যেটা বহুমাত্রিক সমাধান আমরা খুঁজে পেতে পারতাম, সেটা হবে না। যেমন জল ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার, এটা শুধু ভারতের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হবে না, এটা নেপালকে এখানে টানতে হবে। তো সেই ক্ষেত্রগুলো যদি আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সার্ককে পুনরুজ্জীবিত করবার একটা প্রয়াস, কিন্তু সর্বশেষ দেখা গেল যে ভারত সেটাকে নাকচ করে দিয়েছে। যে হ্যাঁ হ্যাঁ একদম না, তারা মানে তাদের ভাষায় একটা সন্ত্রাসী রাষ্ট্রের মধ্যে থাকবে এবং সেখানে সেই রকম কোনো এটার সুযোগ নেই। তাহলে আমাদের অন্য রকমের মানে আঞ্চলিক বা আরেকটু বৃহত্তর অঙ্গনে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। আমরা জানি যে G20, G15 আছে, সেখানে আমরা ঢুকতে পারি কিনা, ব্রিক্স বলে একটা সংস্থা আছে, ঢুকতে পারি কিনা, সেখানে আমরা কোনো একটা ভূমিকা রাখতে পারি কিনা। চীন আরও কিছু দেশ নিয়ে ভৌত অবকাঠামোর দিক থেকে, শিল্পের দিক থেকে, বাণিজ্যের দিক থেকে নতুন অঙ্গন খুলে দেওয়ার চেষ্টা করছে, সেখানে আমরা রাখতে পারি কিনা। প্রথাগত যে ব্যাপারগুলো বা প্রতিষ্ঠানগুলো আছে এবং তার বহুগুলো কাজ করছে না। আপনি সার্কের কথা যতই বলেন না কেন, সার্ক তার যে ইতিহাস, সেটা যে খুব কার্যকরী ইতিহাস বলে আমি মনে করি না। তো সেখানে আমার মনে হয় যে এর বিকল্প কী হতে পারে, সেই ব্যাপারে বাংলাদেশের চিন্তাভাবনা করা উচিত। ডক্টর বদিউর রহমান, আমাদের এই যে পৃথিবীর মানে অর্থনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, গত কয়েক দশকে যে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেছে, বিশেষত স্বল্পোন্নত দেশগুলোতে।
এবং তার সুফল উন্নত দেশগুলো পেয়েছে। এর মূল ওই যে চালিকা শক্তি ছিল বিশ্বায়ন। তা এখন আমরা ঠিক উল্টো দিকে যাওয়ার চেষ্টা করছি, এবং এটার পরিণতি যে কী হবে, যে এখন প্রত্যেকেই ওই যে উগ্র জাতীয়তাবাদ, উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদ, তারপরে ওটাই আসলে মূল কথা। হ্যাঁ, ওই যে ওটা তো বিশ্বায়নের জাস্ট উল্টো, যে বিশ্বের পরিবর্তে আমরা এখন আমাদের নিজেদের কথা ভাববো, নিজেদের স্বার্থ, নিজেরা কিভাবে ভালো থাকবো। কিন্তু এই নিজেরা ভালো থাকতে গিয়ে আমার আশঙ্কা যে আমরা কেউ ভালো থাকবো না। আমার মনে হয় এর একটা ভয়াবহ পরিণতি হবে। আমার মনে হয় এর মাসুল আমরা স্বল্প উন্নত দেশগুলো, বাংলাদেশের মতো দেশ তো দেবই। আমার মনে হয় যে পশ্চিমা দেশ যারা এটা তাদের স্বার্থে যে মেগা মুভমেন্ট, তাদের মেক আমেরিকা গ্রেট এগেইন, তা আমার মনে হয় এটা আমেরিকাকেও ওই যে আরও তারাও এর মাসুল দেবে। তো আমরা দুর্ভাগ্যবশত হয়তো আমরা শিখবো এটা, কিন্তু দেরি করে, এবং অনেক ক্ষতি হয়ে যাওয়ার পর আমাদের পুরো বিশ্ব ব্যবস্থাপনাটাই মানে তছনছ হয়ে যাচ্ছে। এবং এখন এক ব্যক্তি না, এখন দুই ব্যক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে, মাস্ক এবং ট্রাম্প, এই দুই ব্যক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তাদের সেই যথেচ্ছাচার চালাচ্ছে না, সারা বিশ্বের উপর তারা মোরালিপানা করছে। আমরা মোরালিপানার কথা আমরা আগে শুনেছি, পড়েছি, বলেছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি তার বাস্তব ওই যে প্রতিফলন। তো এর পরিণতি বোধহয় কারোর জন্যই ভালো হবে না। তো আমি আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা যেমন ট্রাম্পের উত্থানের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াজ টেস্টেড তাদের প্রতিষ্ঠানগুলো। তো এখন প্রতিষ্ঠানগুলো দেখা যাচ্ছে এখন নড়বড়ে হয়ে যাচ্ছে, তাদের যে চেকস অ্যান্ড ব্যালেন্স সিস্টেম ওটা কাজ করছে না। তো আশা করি যে হয়তো বা শুভবুদ্ধির উদয় হবে, আশা করি এগুলো ঘুরে দাঁড়াবে, এবং এই যে ভয়ানক ব্যক্তিটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখবে, যে সেপারেশন অফ পাওয়ার্স যেটা ওটাকে কার্যকর করবে। তা না হলে কিন্তু আমরা সবাই এর মাসুল দেব। বাংলাদেশ অবশ্যই এই ঝুঁকির মধ্যে আছে। তো আমরা আশা করি যে এটা সেই পর্যায়ে পৌঁছবে না। সো আলোচনাটা যদি আমি আপনাকে ক্লোজ করবার জন্য বলি, যেটি ডক্টর সেলিম জাহান বলছিলেন, কিছু তাৎক্ষণিক সমাধান, কিছু স্বল্পমেয়াদী রাজনৈতিক অর্থনৈতিক যে সংকটের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সমাধানটা আসলে কোথায়? এবং আমরা যদি এটা টাইম ফ্রেমও বিবেচনা করতে চাই, আপনি কিভাবে করবেন? তার মধ্যে একটা বড় ইস্যু নির্বাচন, সেটাকে আরেকটা হচ্ছে যে সংস্কারের ইস্যুগুলো আছে। আমার মনে হয় নির্বাচনের আমাদের কতগুলো ঐক্যমত্যে পৌঁছা দরকার দ্রুততার সাথে। আমাদের দুই ধরনের বিষয় আছে এখানে, আছে দীর্ঘমেয়াদী, কতগুলো স্বল্পমেয়াদী। স্বল্পমেয়াদী যেসব বিষয়গুলো আছে নির্বাচন কেন্দ্রিক, এগুলো মূলত। আর কিছু যেখানে ভেঙে পড়েছে, অনেকগুলো প্রাতিষ্ঠানিক কাঠামোতে ভেঙে পড়েছে সেগুলোতে, এবং সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর কোনো দ্বিমত করার তেমন কোনো কারণ আছে বলে আমি মনে করি না। তো এগুলো সম্পর্কে দ্রুততার সাথে যেখানে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করা দরকার, সেগুলো আলাপ আলোচনা করে সেগুলো বাস্তবায়ন করা, স্বল্পমেয়াদী যেগুলো, এবং যেগুলোর উপর নির্বাচন নির্ভর করবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নির্ভর করবে। আর কতগুলো বিষয় আছে দীর্ঘমেয়াদী বিষয়, যেগুলোতে সংবিধান পরিবর্তন করতে হবে, যেগুলোতে যে একটা নির্বাচিত সংসদ লাগবে, কিংবা আমরা যদি অন্যভাবে যদি আমরা আগে 91 সালে যেটা করেছি, আগে একমত হয়ে ভবিষ্যতে এগুলো ওই যে ভবিষ্যতে আমরা সংবিধানে পরিবর্তন আনবো, এখন এই কার্যকর করে ভবিষ্যতে সংবিধানে পরিবর্তন আনবো, সেরকম হতে পারে। তবে সেই সম্ভাবনা খুব ক্ষীণ। কিন্তু আমার মনে হয় যেগুলো দ্রুততার সাথে করা দরকার নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য এবং দ্রুত নির্বাচন করার জন্য, সেগুলোর ব্যাপারে আমরা এখনই বাস্তবায়ন করা দরকার। আর অন্যগুলোর ব্যাপারে হয়তোবা আমরা, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এবং আমরা বহুদিন থেকে বলে আসছি সুজনের পক্ষ থেকে, জাতীয় সনদ, যেই সব বিষয়ে আমরা ভবিষ্যতে একটা নির্বাচিত সরকার করবে, সেই ব্যাপারে কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করে, এবং সেগুলো একটা যে স্বাক্ষরিত দলিল, যাতে যারাই ক্ষমতায় যাবে, যারাই নির্বাচিত হবে, তারা যেন এটা বাস্তবায়ন করে। তো আমার মনে হয় যত দ্রুত আমরা এটা করতে পারি। আমাদের প্রফেসর ইউনুস তো গতবার বলেছে, আমি কিছু চাপাচাপি করবো না, আপনারা সিদ্ধান্ত নেন। রাজনীতিবিদদেরকে বলেছে, রাজনৈতিক দলগুলোকে, আপনারা যেটাতে একমত হবে সেগুলোই হবে, যেগুলোতে একমত হবেন না সেগুলো হবে না। তবে আমরা সবাইকে জানিয়ে দেব, ওয়েবসাইটে দেব, সবাই জানে। কিন্তু এটা কিন্তু আমাদের সকলেরই, কিন্তু
এটা এটা এই সরকারের দায়িত্ব নয় শুধু, এটা রাজনৈতিক দল বিশেষত যারা ক্ষমতায় যাবে তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ কতগুলো সংস্কার করা কিন্তু এগুলো অনেক ক্ষেত্রেই যে এর নেতিবাচক দিক আছে এবং এর এই যে প্রতিপক্ষ আছে এবং এগুলো অনেক ক্ষেত্রেই জনপ্রিয় না, অজনপ্রিয়। তো এই রাজনৈতিক দলগুলো যদি এই সরকারের সাথে কাজ করে যদি কতগুলো অজনপ্রিয় কাজ করে নিতে পারে এবং যেটা তাদের জন্য, তারা যখন ক্ষমতায় আসবে তাদের জন্য শাসন করাটা সহজ হবে, আমার মনে হয় দ্যাট উড বি দি বেস্ট থিং। তো এই আশা করি আমরা সবাই শুভবুদ্ধির পরিচয় দেব, আমরা সবাই ভবিষ্যতের কথা চিন্তা করব, আমাদের ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করব, সর্বোপরি আমাদের যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে তাদের কথা চিন্তা করব, তাদের রক্তের প্রতি যেন বিশ্বাসঘাতকতা না করি। তো আমি আশা করি সবাই মিলে আমরা এটা করতে পারব। ডক্টর সেলিম জাহার, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে আপনার? আমার প্রথম কথা হচ্ছে যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, সুতরাং রাজনৈতিক জনপ্রিয়তা অর্জন করা এই সরকারের উদ্দেশ্য হওয়া উচিত নয়। এই সরকারের উচিত হচ্ছে প্রয়োজনীয়, কিন্তু সেগুলো হয়তো খুব অপ্রিয় কিছু কাজ করা, কিন্তু প্রয়োজনীয় সেই কাজটা যদি সরকার করতে পারে তাহলে ইতিহাসে এই সরকারকে মনে রাখবে, এক। আর 2 নম্বর, রাজনৈতিক প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো নানান রকম কথা বলছে, তারা তাদের অবস্থান পোক্ত করতে চেষ্টা করছে এবং বদিউল আলম মজুমদার সাহেব যে কথাটি বললেন যে নির্বাচন, কারণ নির্বাচন তো শুধু একটা প্রক্রিয়া নয়, যে নির্বাচন হচ্ছে মানুষের অধিকার, যে ভোটের যেটা অধিকার সেটা প্রতিষ্ঠা করা, এবং বহু সমস্যা অতীতের যেটা হয়েছে এবং বহু স্বেচ্ছাচারিতার জন্ম হয়েছে যেহেতু এই রকমের একটা নির্বাচনের মাঝখান দিয়ে মানুষের অধিকারকে স্বীকার করে একটা প্রক্রিয়া হয়নি। তো এখন এইখানে এসে আমরা আমাদের নাগরিকদের নিজেদের কাছেই প্রশ্ন হয় যে এই যে নির্বাচনের কথা বিভিন্ন রাজনৈতিক দল বলছে, এটা কি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্যে, নাকি এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছে ক্ষমতা গ্রহণ করে এই দেশটাকে অন্যভাবে সংস্কার করে মানুষের যেটা ইচ্ছা সেই জায়গায়? যদি প্রথমটা তাদের উদ্দেশ্য হয় তাহলে কিন্তু এটা আবারও সেই একই প্রবাহে যাবে, যে ক্ষমতা যাওয়া এবং ক্ষমতাতে থাকা এবং ইত্যাদি, তাহলে কিন্তু এটার কোনো রকমের খোল নলচে বদলাবে না। আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোরও চিন্তা চেতনার সংস্কৃতিটা বদলানো দরকার, যে তাদের দীর্ঘমেয়াদী জনগণের কাছে তাদের আস্থা, দীর্ঘমেয়াদী জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা শুধু ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার মাধ্যমে না, ক্ষমতায় গিয়ে সরকার গঠন করার মাধ্যমে জনকল্যাণের একটা পরিবেশ এবং সেটা যদি তারা সৃষ্টি করতে পারে তাহলে পরে দীর্ঘমেয়াদে কিন্তু তারা যেমন আমি মনে করি যে সফল হবে, তাদের জন্য এটা যেমন উপকার হবে, বাংলাদেশও যেদিকে যেতে চায় সেদিকে তারা যেতে পারবে। এই প্রশ্নগুলো আমার মনে হয় যে অর্থনীতির ক্ষেত্রে কিছু, অর্থনীতির ক্ষেত্রে আমি মনে করি যেটা আমি বলছি যে কিছু আছে যে খুব স্বল্পমেয়াদী তাৎক্ষণিকভাবে করা যেতে পারে, সেগুলো করা হোক না কেন। যেমন এই যে রমজান মাস চলে আসছে, তো রমজান মাসের তো একটা সবসময় ব্যাপার আছে যে জিনিসপত্রের দাম এমনিতেই বাড়ে, তো এখন যে মূল্যস্ফীতি আছে তার উপরে যদি বাড়ে, তো এখানে কি কিছুই করা যায় না স্বল্পমেয়াদে যেটাকে কমিয়ে নিয়ে আসা যায়? যেমন এটাকে আমদানি কি বাড়ানোর মাধ্যমে কমানো যাবে, শুল্ক কি বাড়ানোর মাধ্যমে কমানো যাবে, নাকি এখানে এই পুরো ব্যাপারটি প্রাতিষ্ঠানিক, যেখানে কতগুলো গোষ্ঠী এখন পর্যন্ত এই দ্রব্যের সরবরাহগুলো নিয়ন্ত্রণ করছে। যদি সেটা হয় তাহলে সেখানে হাত দিতে হবে, এটা রাজনৈতিক অর্থনীতির প্রশ্ন, সেখানে হাত দিলে আঘাত আসবে, প্রত্যাঘাত আসবে, কিন্তু আমি মনে করি যে বর্তমান সরকারের সেই আবারও একই কথা নৈতিক অবস্থান আছে যে সেটাকে আঘাত করার, সরকার সেটার জন্য অঙ্গীকারবদ্ধ কিনা। তো সেই অল্প মেয়াদে স্বল্পমেয়াদে এইগুলো করা যেতে পারে। ব্যাংকিং খাতে সংস্কার শুরু হয়েছে, একদিনে সংস্কার হবে না, কিন্তু এই সংস্কারগুলো আমার মনে হয় যে ক্রমান্বয়ে করা যেতে পারে। তারপরে দীর্ঘমেয়াদী বা আরও দূরের যে সংস্কারগুলো অর্থনৈতিক দিক থেকে, যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কী রকমের হবে, কিংবা একটা ব্যাপারে আমাদের মানে মনে রাখতে হবে যে অর্থনৈতিক কতগুলো সমস্যা আছে যেগুলো আমরা সমস্যা বলি, সেগুলো আসলে উপসর্গ। এই যে বৈদেশিক মজুদ কমে যাচ্ছে, এটা একটা উপসর্গ। তারপরে মনে করা যায় যে বৈদেশিক মুদ্রার হার বাড়ছে কমছে একটু উপসর্গ।
এটার পেছনে আসল কারণগুলো কী, এবং যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো যা আছে তাদেরকে বিধিবদ্ধ নিয়মের আওতায় না আনা হবে, যতক্ষণ পর্যন্ত এখানে একটা দায়বদ্ধতা, জবাবদিহিতা, দৃশ্যমানতার একটা সংস্কৃতি গড়ে না তোলা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আসল কারণগুলো আপনার ঠিক হবে না এবং উপসর্গগুলো কিন্তু চলতেই থাকবে। ছোট্ট একটা উদাহরণ, যে এই যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা আছে, যেটা তো তারা যে জাতীয় উপাত্ত তৈরি করে, সেই উপাত্তের মধ্যে যদি মিথ্যাচার হয়, সেই উপাত্তকে যদি ফুলিয়ে ফাঁপিয়ে অন্য রকমের দেখা হয়, যে এই যে একটা সংস্কৃতি ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এইটা তো একটা ইতিমধ্যেই বর্তমান সময়ে এটা সমাধান করা দরকার এবং করা যেতে পারে। তো বর্তমানে আমরা সেগুলোতে মানে মনোসংযোগ করি এবং তারপরে চিহ্নিত করি যে দীর্ঘমেয়াদে আমাদের কী জাতীয় দীর্ঘমেয়াদী সংস্কার অর্থনীতিতে দরকার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ডক্টর সেলিম জাহান এবং ডক্টর বদিউল্লাহ মজুমদার, অসংখ্য ধন্যবাদ আলোচনা শোনার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম যে দেশ কোন পথে এগুচ্ছে বা সরকার কি সঠিক পথে আছে কি না। ডক্টর সেলিম জাহান যেটা বলবার চেষ্টা করেছেন যে প্রয়োজনীয় কিন্তু অজনপ্রিয় কাজগুলো আসলে এই ধরনের একটা সরকারের করা উচিত, এবং যেহেতু সরকারটা রাজনৈতিক সরকার নয়, কাজেই রাজনৈতিক জনপ্রিয়তা অর্জনের দিকে তাদের মনোযোগ না দেওয়াই ভালো। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে জনপ্রিয়তা অর্জনের বাইরেও, যেটি ডক্টর বদিউল্লাহ মজুমদারও খানিকটা পরোক্ষভাবে বলছেন, যে তাদের কেউ কেউ রাজনৈতিক দল করবার কথাও বলেছেন, এবং এটি করবার মধ্য দিয়ে বা এই প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকে পড়বার মধ্য দিয়ে আসলে সরকারটাকে নানাভাবে বিতর্কিত তারা করবার চেষ্টা করেছেন। সংস্কার নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে এবং ডক্টর মজুমদারও একটি সংস্কার কমিশনের প্রধান, কিন্তু ডক্টর সেলিম জাহান যেটা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে মানসিকতার সংস্কার প্রয়োজন, এবং সেটা করবে কে, সেটা কিভাবে হবে, সেটার দিকেও আমাদের নজর দেওয়া দরকার। সরকার অনেকগুলো কাজ, ভালো কাজ করবার লক্ষ্য নিয়ে উদ্যোগ নিয়েছে, কিন্তু যে কাজগুলো মানুষকে সন্তুষ্ট করতে পারত, স্বস্তি দিতে পারত বা মানুষের আস্থা অর্জনে সহায়তা করতে পারত, সেই দিকে খুব একটা মনোযোগ দিয়েছে বলে মনে হয় না। বরং আগের সরকারের মতোই, রাজনৈতিক দলগুলোর মতোই অনেকটা পলিটিক্যাল রেটরিকের মধ্যে তারা গেছেন, যে কারণেই এই প্রশ্ন এসছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। কমিয়ে আনা তো দূরের কথা, কোনো কোনো ক্ষেত্রে বেড়েছেও। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির একেবারেই কোনো উন্নতি করতে পারেনি এবং তার কোনো লক্ষণও সুস্পষ্ট নয়। এই জায়গাগুলোতে মনোযোগ দেওয়ার কথা। যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলা হচ্ছে, ডক্টর মজুমদার সেই কমিশনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু দুজনেই বলেছেন, যেমন ডক্টর সেলিম জাহান বলছিলেন যে একদিকে মতৈক্যের চেষ্টা, অন্যদিকে মেরুকরণ দেখা যাচ্ছে। ডক্টর মজুমদারও অন্যভাবে বলেছেন যে একদিকে ঐকমত্য, আরেকদিকে বিভাজনটা অত্যন্ত লক্ষণীয়। সব সমস্যার সমাধান এই সরকার করতে পারবে কি না, একদিকে বলা হচ্ছে যে আমরা এখন অনেক বেশি স্বাধীনভাবে, মুক্তভাবে কথাবার্তা বলতে পারছি, কিন্তু অন্যদিকে কথাও বলা হচ্ছে যে আসলে সেই স্বাধীনতা, সেই ভয়ের সংস্কৃতি বা আবহটা আমাদের সমাজে, রাষ্ট্রে অন্যভাবে কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে। সেটা আমাদের নারীদের মধ্যে আমরা দেখতে পাই, সেটা আমাদের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে দেখতে পাই, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। এমনকি রাজনৈতিকভাবেও অনেকে স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছেন না, সেই প্রসঙ্গটাও আলোচনার মধ্যে আসছে। এর একটা আন্তর্জাতিক প্রভাবও আছে বা আঞ্চলিক প্রভাবও আছে, যেটাকে উগ্র দক্ষিণপন্থার জয় জয়কার অনেকেই বলেন, উগ্র জাতীয়তাবাদের কথা বলেন, এবং ডক্টর সেলিম জাহান অর্থনীতিবিদ হিসেবে উগ্র অর্থনৈতিক জাতীয়তাবাদের কথা বলেছেন, এবং ডক্টর বদিউল্লাহ মজুমদারও সেই জায়গাটাতে সমর্থন করেছেন। সো এখন কি করা দরকার এই সরকারের? সীমিত কিছু কাজ, যেটা একটা ভালো, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য প্রয়োজনীয়, সেই কাজে মনোনিবেশ করা দরকার, কেননা ইতিমধ্যেই সরকার নানা কারণে প্রশ্নের মধ্যে পড়েছে। এবং ডক্টর মজুমদার যেটা জোরের সঙ্গে বলছিলেন যে এই সীমিত কাজগুলো করবার পাশাপাশি একটা জাতীয় ঐকমত্য কীভাবে প্রতিষ্ঠা করা যায়, যেটি ডক্টর সেলিম জাহান মনে করেন যে কিছু কাজ অবশ্যই নির্বাচিত সরকার করতে হবে, চাইলেও ওই সরকার করতে পারবে না। সেই জায়গায় একটা ঐকমত্য প্রতিষ্ঠা কীভাবে জাতীয় ঐকমত্য কমিশন করতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেটাই হবে তাদের ইতিহাসে নাম লিখে যাওয়ার মতো একটা কাজ। যদি তারা করতে চান, সেই কাজটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং যেটা ডক্টর সেলিম জাহান বারবার বলছেন যে অঙ্গীকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অঙ্গীকারের সঙ্গে সঙ্গে অগ্রাধিকারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে একটা বড় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।